হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে জৈব অণু চ্যাপ্টারের কতগুলো শর্ট কোশ্চেন সলভ করে নেব। ওকে, তো শুরু করা যাক। প্রথমেই আছে যে মানব মোম কাকে বলে। মানব মোম বলা হয় কোলেস্টেরলকে। আমরা জানি, আমরা লিপিড পার্টে পড়েছি যে কোলেস্টেরল হলো একটা লব্ধ লিপিড, তাই না? একে মানব মোম বলা হয়। কেন বলা হয়, মানে কে মানবদেহের ভূমিকাটা কি এক্ষেত্রে? দেখো যে কোলেস্টেরল হলো কি, কোলেস্টেরল কোষ পর্দার একটা গুরুত্ব উপাদান। আর কোলেস্টেরল বিভিন্ন যৌন হরমোন সংশ্লেষেও সাহায্য করে, যেমন অ্যালডোস্টেরন, প্রোজেস্টেরন এগুলো। আর এছাড়া ধমনীর অন্তঃগাত্রে কোলেস্টেরল সঞ্চয়ের ফলে কি হয়, আর্টেরিওস্ক্লেরোসিস হয়। এই জায়গাটা মনে রাখবে যে এটা একটা রোগের নাম, আর্টেরিওস্ক্লেরোসিস। তার মানে কি, ধমনী মানে আর্টারি, এরকম ধমনী থাকলো, তার গায়ে কী হয়, কোলেস্টেরলগুলো জমে যায়। কোলেস্টেরলগুলো যেহেতু লিপিড জাতীয় পদার্থ, এইভাবে জমে যায়, এটা কোনো ক্ষয় হয় না, এইভাবে জমতে থাকে ধমনীর গায়ে। তখন কি হয়, রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ কি, তখন এখান দিয়ে রক্ত যে প্রবাহিত হবে সেটা বাধাপ্রাপ্ত হবে, বোঝাই যাচ্ছে এখানে যেহেতু জায়গাটা কমে গেল। তখন কি হয়, এই জায়গাটাকে বলা হয়, এই রোগটাকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। আর এই সময় হৃদযন্ত্রের রোগ হয় এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। দেখো বোঝাই যাচ্ছে যে রক্তচাপ তাহলে বেড়ে যাবে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হবে আর হৃদরোগ দেখা দেবে। ওকে, তাহলে মানব মোম হলো কোলেস্টেরল আর তার জন্য এই রোগটা হয়, আর্টেরিওস্ক্লেরোসিস। নেক্সট আছে যে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে পার্থক্য। এখানে গঠনগত পার্থক্য যেটা আছে সেটা হলো মেইন পার্থক্য, সেটা দেখে নাও। যে নিউক্লিওটাইডে যেমন আমরা দেখেছি যে কী কী থাকে, তিনটে জিনিস থাকে, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফেট গ্রুপ, এই তিনটে জিনিস থাকে। কিন্তু নিউক্লিওসাইডে কি হয়, শুধুমাত্র পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস থাকে, ফসফেট গ্রুপটা থাকে না। ওকে, দুটো জিনিস থাকে। এক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো, যখন নিউক্লিওসাইড, তার মানে কি, নিউক্লিওটাইডেরটা তো মনে আছে যে তিনটে জিনিস থাকে, তো নিউক্লিওসাইড মানে একটা জিনিস সাইডে চলে গেছে, কে, এই ফসফেট গ্রুপটা সাইডে চলে গেছে, তাই সেখানে হচ্ছে নিউক্লিওসাইড। পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেসটা ঠিকই আছে, কিন্তু ফসফেট গ্রুপটা সাইডে চলে গেছে। ঠিক আছে, এইভাবে মনে রাখা যেতে পারে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কি। আর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসেও। নেক্সট, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে। অপরিহার্য থেকে বোঝা যাচ্ছে যে, অপরিহার্য মানে হচ্ছে যে এই ফ্যাটি অ্যাসিডগুলো খুব প্রয়োজন, তাই না? খুব প্রয়োজনীয় যে সকল ফ্যাটি অ্যাসিড জীবদেহের স্বাভাবিক পুষ্টি আর বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর তারা কী হয়, মানবদেহে কিন্তু সংশ্লেষিত হতে পারে না, তার মানে বাইরের খাবারের মাধ্যমে তোমাকে সেটাকে গ্রহণ করতে হবে। সেগুলো হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যেমন কি ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এইগুলো হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। ওকে, নেক্সট কোশ্চেন, রাফেজ কাকে বলে। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাফেজ কাকে বলে। রাফেজ হলো সেলুলোজ জাতীয় খাদ্য যেগুলো পৌষ্টিক নালীতে কিন্তু পাচিত হয় না। ঠিক আছে, সেলুলোজ মানে কোনগুলো খাবার, শাক সবজি, পাতা, এই সমস্ত জাতীয় খাবার যেগুলো কী হয়, পৌষ্টিক নালীতে পাচিত হয় না এবং সেগুলি কী হয়, খাদ্যের সাথে গৃহীত হয়ে পরিপাক নালীর বিচলন ঘটায়, খুব বেশি পরিমাণে বিচলন ঘটায়, আর কি করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এদেরকে বলা হয় হলো রাফেজ। আর এরা কী করে, খুব বেশি পরিমাণে জল অ্যাবজর্ব করে পৌষ্টিক নালীর মধ্যে। এই জাতীয় খাবারগুলো কী করে, পৌষ্টিক নালীর চলনকে যেমন বাড়ায়, তেমন কী করে, খুব বেশি পরিমাণে জল অ্যাবজর্ব করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই ধরনের খাবার যেমন শাকসবজি, এই ধরনের খাবার খেলে কী হয়, কখনো কোষ্ঠকাঠিন্য দেখা দেয় না, এরা মল হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ধরনের খাবারকে বলা হয় রাফেজ, হলো সেলুলোজ জাতীয় খাবার। কিন্তু আবার এরা কাদের ক্ষেত্রে পাচিত হয়, যেমন হচ্ছে গরু, মানে যেমন হচ্ছে ক্যাটেলসদের ক্ষেত্রে এই সেলুলোজগুলো পাচিত হয়, আমাদের ক্ষেত্রে হয় না। কারণ আমাদের ক্ষেত্রে কী নেই, এই জায়গাটাও একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখো যে আমাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স যেটা আছে, অ্যাপেন্ডিক্সটা আমাদের নেই, তাই জন্য এটা রাফেজ জাতীয় খাদ্য আমাদের বডিতে পাচিত হতে পারে না, তাই তো। এটা হলো রাফেজ গেল। নেক্সট আছে পিএইচ স্কেল কি, কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকেই বলা হয় পিএইচ স্কেল।
অর্থাৎ কি অ্যাসিডিক কতটা বা বেসিক কতটা। এই স্কেলটার ক্ষেত্রে কী হয়, এই স্কেলটার ক্ষেত্রে দেখো এখানে আছে যে 14টা 1 থেকে মানে 0 থেকে 14 পর্যন্ত এর মানটা দেওয়া থাকে। এই পিএইচ স্কেলে 14 পর্যন্ত মানটা দেওয়া থাকে। আর সেক্ষেত্রে কী হয়, 7 মাঝে রয়েছে, এই 7কে ধরা হয় নিউট্রাল পজিশন, অর্থাৎ কি প্রশম দ্রবণের পিএইচের মান হবে হচ্ছে 7। আর 7-এর থেকে কম যখন হবে, 7-এর থেকে 0 পর্যন্ত এদিকে হবে আম্লিক প্রকৃতি, আর 7-এর থেকে বেশি যদি হয় 14 পর্যন্ত, তাহলে সেই ধরনের দ্রবণকে বলা হবে ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, এটাই হলো পিএইচ স্কেলের মানটা। নেক্সট আছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1 যুক্ত দুটা অকার্বোহাইড্রেট যৌগের নাম লেখো। আমরা জানি যে কার্বোহাইড্রেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত থাকে কত, 2:1। কিন্তু কিছু কিছু অকার্বোহাইড্রেট আছে, মানে যেগুলো কার্বোহাইড্রেট না কিন্তু তাদের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। তার এক্সাম্পল কী কী, একটা হলো ল্যাকটিক অ্যাসিড। দেখো এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত, 2:1। একটা আছে 6, একটা আছে 3। তার মানে কি অনুপাতটা হলো 2:1। এটা একটা ল্যাকটিক অ্যাসিড আর একটা হলো অ্যাসিডিক অ্যাসিড। এখানেও হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। ওকে, তাহলে এগুলো অকার্বোহাইড্রেট, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। আবার দুটি কার্বোহাইড্রেটের উদাহরণ দাও যেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1 থাকে না, অর্থাৎ কি এরা কার্বোহাইড্রেট কিন্তু এদের ক্ষেত্রে অনুপাতটা 2:1 না। এটা আমরা ডেসক্রিপটিভেও পড়েছি, যেমন কি ডিঅক্সিরাইবোজ শর্করা। যেমন দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন একটা আছে 10, একটা আছে 4, তাহলে 2:1 হলো না। আর আরেকটা এক্সাম্পল হলো র্যামনোজ, যেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে 12 আর 5, তাহলে এক্ষেত্রেও অনুপাতটা 2:1 হলো না, কিন্তু এরা কার্বোহাইড্রেট। কিন্তু এদের ক্ষেত্রে 2:1 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে না। এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতেই হবে। রক্ত অঞ্চনে সাহায্যকারী দুটি প্রোটিনের নাম, এটাও আমরা পড়েছি। কী হবে, প্রোথ্রম্বিন আর ফাইব্রিনোজেন। এদেরকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, এদেরকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলা হয়। এরা রক্ত তঞ্চন করতে সাহায্য করে, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। হলো। নেক্সট, মেটালোপ্রোটিন কি? মেটালোপ্রোটিন নাম দেখেই বোঝা যাচ্ছে যে মেটাল মানে ধাতু, আর প্রোটিন যখন একসাথে থাকবে, অর্থাৎ কি অ্যামাইনো অ্যাসিড ও ধাতব আয়নের সংযুক্ত যৌগকে বলা হয় মেটালোপ্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের সাথে যখন কোনো ধাতব আয়ন যুক্ত হয়ে থাকবে তখন সেটাকে বলা হবে মেটালোপ্রোটিন। যেমন কি এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা কি, এটা এক ধরনের উৎসেচক, আর উৎসেচক মানেই প্রোটিন। এটা মনে রাখবে যে উৎসেচক মানেই হলো প্রোটিন। এর সাথে জিঙ্ক আয়ন বর্তমান থাকে। ঠিক আছে, কার্বনিক অ্যানহাইড্রেজ, তার সাথে জিঙ্ক থাকে তার গঠনের মধ্যে, তাই জন্য এটাকে বলা হয় মেটালোপ্রোটিন। নেক্সট, মানবদেহে সংশ্লেষিত হয় এমন দুটো ভিটামিনের নাম লেখো। তাহলে মানবদেহে সংশ্লেষিত হয় এমন দুটো ভিটামিন কি, ভিটামিন এ আর ডি। আমরা পড়েছি যে এইগুলো মানবদেহে সংশ্লেষিত হয়। আর এ, ডি, ই, কে, এই 4টে ভিটামিন কেমন ধরনের ভিটামিন? এগুলো ফ্যাট এ দ্রবীভূত ভিটামিন। এরা জলে দ্রবীভূত হয় না, ফ্যাটে দ্রবীভূত হয়, তাই তো, এরা ফ্যাটে দ্রবীভূত হয়। আর আরেকটা জিনিস, এই ভিটামিন পার্টটা যেটা আছে সেটা আমরা এই চ্যাপ্টারে না পড়ে পুষ্টি চ্যাপ্টারে ভালো করে পড়ব। ওকে, তো এই হলো। নেক্সট কোশ্চেন, সিউডো ভিটামিন কাকে বলে? এখানে কয়েকটা কোশ্চেন দেখে রাখি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সিউডো ভিটামিন, দেখো সিউডো কথাটার মানে হলো ছদ্ম, মানে নকল, ছদ্ম। ঠিক আছে, যে সমস্ত জৈব যৌগের গঠন ভিটামিনের মতো দেখতে হলেও তারা ভিটামিনের মতো কাজ বা গুণযুক্ত নয়। ভিটামিনের মতো দেখতে, মিথ্যে ভিটামিন আর কি, ভিটামিনের মতো দেখতে কিন্তু তারা আসলে ভিটামিনের মতো কাজ করে না, তাদেরকে বলা হয় সিউডো ভিটামিন, মানে ছদ্ম ভিটামিন। তাহলে ভিটামিন এর এক্সাম্পল কি, ভিটামিন বি12, যেমন সায়ানোকোবালামিন। ভিটামিন বি12-এর নাম হলো সায়ানোকোবালামিন, সায়েন্টিফিক নেম। তো সেটার ছদ্ম ভিটামিন হলো বা সিউডো ভিটামিন হলো মিথাইল কোবালামিন। এর গঠনটা একই রকম, মিথাইল কোবালামিনের গঠনটা একই রকম, ভিটামিন বি12-এর মতোই গঠন, কিন্তু এরা ভিটামিন বি12-এর মতো কাজ করে না। ঠিক আছে, তাই এটার নাম হলো সিউডো ভিটামিন, মিথাইল কোবালামিন। নেক্সট, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে?
সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি? যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণু পরস্পর একযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, আমরা এটা পড়েছি। একযোজী বন্ধন দ্বারা যখন যুক্ত থাকে সেটাকে বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বন পরমাণুগুলো ফ্যাটি অ্যাসিডের মধ্যে, তখন সেটাকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে। নেক্সট, প্রোভিটামিন কাকে বলে? যে সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন সংশ্লেষিত হয়। প্রোভিটামিন, আগে একটা বললাম যে সিউডো ভিটামিন, তার মানে ছদ্ম ভিটামিন, আর এখন আছে যে প্রোভিটামিন। তাহলে যেই সমস্ত জৈব যৌগ থেকে প্রাণীদেহে ভিটামিন সংশ্লেষিত হয় তাকে বলা হয় প্রোভিটামিন। যেমন কি ভিটামিন এর প্রোভিটামিন হলো বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন, এই বিটা ক্যারোটিন থেকেই ভিটামিন এ সংশ্লেষিত হয়, তাই এটাকে বলা হয় ভিটামিন এর প্রোভিটামিন। খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে। নেক্সট আছে অ্যান্টিভিটামিন। দেখো, অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে বিরোধী, তার মানে কি বিপরীত কেউ। তাহলে অ্যান্টিভিটামিন কাকে বলে? যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের কাজে বাধা দেয় বা ভিটামিনকে সম্পূর্ণভাবেই ধ্বংস করে দেয় তাদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন। যেমন কি ভিটামিন B1 মানে যার নাম থিয়ামিন, সেই থিয়ামিনের অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন। ওকে, ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন। ওকে, তাহলে আমরা কতগুলো কোশ্চেন দেখে নিলাম। নেক্সট দিন আমরা MCQ সলভ করবো এই চ্যাপ্টারের। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।